প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা এখন 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব সৃষ্টি ও প্রসারে সমকালীন দার্শনিকদের চিন্তা ভাবনার স্বরূপ দেখার চেষ্টা করব। বিজ্ঞানের নব নব আবিষ্কার ও রেনেসাঁসের প্রভাবে ইউরোপের সর্বত্রে জ্ঞানের আলো বিকশিত হয়। ফরাসি দার্শনিকদের মতে অষ্টাদশ শতাব্দী ছিল সিয়াকাল দলা লুমিয়া, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী ছিল আলোকিত শতাব্দী। ঐতিহাসিক ডেভিড অক বলেছেন, জনগণের অজ্ঞতাই অন্ধকার। ফ্রান্সের দার্শনিকগণ এই অজ্ঞতা দূর করে ফরাসি জনগণকে আলোর পর্শে নিয়ে এসেছিলেন। এর ফলে বিপ্লবের পথ সুগম হয়েছিল। অষ্টাদশ শতাব্দীর বিজ্ঞানী ও চিন্তাবিদদের বলা হয় ফিলোজফার বা দার্শনিক। অধ্যাপক প্রফুল্ল চক্রবর্তীর মতে এই ফিলোজফাররা ছিলেন বুদ্ধিবিভাষার শ্রেষ্ঠ। এই দার্শনিকগণ ফরাসি বিপ্লবের ক্ষেত্র রচনা করেছিলেন। স্বভাবতই বিপ্লব ছিল আলোকের সন্তান। 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করতে যে সমস্ত দার্শনিক বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো, দোয়ালাম্বার্ট প্রমুখ। মন্তেস্কু রাষ্ট্রীয় দর্শনের ক্ষেত্রে মন্তেস্কুর দ্য পার্সিয়ান লেটার্স এবং দ্য স্পিরিট অফ লস গ্রন্থ দুটি ফরাসি জনগণের কাছে এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত বহন করে এনেছিল। দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থে মন্তেস্কু ফরাসি অভিজাতদের অন্যায়, অত্যাচার ও তাদের বিশেষ আধিপত্যের কুফলগুলি সাধারণ মানুষের নিকট প্রকাশ করেছিলেন। অন্যদিকে স্পিরিট অফ লস গ্রন্থটি রাষ্ট্রতত্ত্বের ব্যাখ্যায় বিশেষ খ্যাতি লাভ করেছিল। তিনি বলেছেন যে একই ব্যক্তি বা বিভাগের হাতে যদি আইন, বিচার ও শাসন বিভাগ ন্যস্ত থাকে তাহলে রাষ্ট্রের সাধারণ নাগরিকদের ব্যক্তি স্বাধীনতা লোপ পায়। তিনি ইংল্যান্ডের মতো নিয়মতান্ত্রিক এবং সীমাবদ্ধ রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। এই গ্রন্থকালী পরবর্তীকালে সংবিধান রচনায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল। রাষ্ট্রদর্শনের ক্ষেত্রে মন্তেস্কুর এইরূপ চিন্তাভাবনা ফরাসি জনগণকে বিপ্লবমুখী করে তুলেছিল। ভলতেয়ার ছিলেন প্রগতিশীল যুক্তিবাদী এক দার্শনিক। যুক্তি, বিচার ও বুদ্ধি ছাড়া কোনো কিছুকে স্বীকার করা ছিল তার স্বভাব বিরুদ্ধ। শুধু সমালোচক হিসাবে নয়, শ্লেষাত্মক রচনায় তিনি ছিলেন কুশলী। তার ফিলোজফিক্যাল ডিকশনারি কাঁদিদ ফ্রান্সের অধঃপতিত যাজকতন্ত্র ও ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে তিনি তীব্র আক্রমণ করেছিলেন। তিনি সামাজিক ন্যায় বিচার, ধর্ম সহিষ্ণুতা ও স্বাধীন চিন্তার পক্ষে মত প্রকাশের মাধ্যমে ফ্রান্সের মানুষকে বিপ্লবমুখী করে তুলেছিলেন। রুশো প্রাগ বিপ্লব ফ্রান্সে জ্যাজুইট রুশো এক অভূতপূর্ব প্রেরণা ও উদ্দীপনার সঞ্চার করেছিলেন। রুশো তার সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্যাক্ট মতবাদ প্রচার করে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এক বৈপ্লবিক ধারণা প্রচার করেছিলেন। তিনি মনে করতেন যে মানুষ স্বাধীন হয়ে জন্মেছিল, কিন্তু আজ সর্বত্র সে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
সুতরাং মানুষের প্রধান কর্তব্য হল সেই শৃঙ্খল ছিন্ন করে জন্মগত স্বাধীনতা ভোগ করা। সর্বোপরি তিনি গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তার প্রচারিত মতবাদের দুটি প্রধান স্তম্ভ হল জেনারেল উইল অর্থাৎ সর্বসাধারণের ইচ্ছা এবং সোশ্যাল কন্ট্যাক্ট সামাজিক চুক্তি। রুশোর মতে রাজা ও প্রজার সম্মিলিত সদিচ্ছার ফল হল রাষ্ট্র এবং এই সার্বভৌমত্ব এক এবং অবিভাজ্য। রাজা যদি প্রজাপীড়ন করেন তাহলে ধরে নিতে হবে যে তিনি চুক্তি ভঙ্গ করেছেন, তখন তার শাসনের অধিকার থাকবে না। তিনি সর্বপ্রথম বিপ্লবের মন্ত্র প্রচার করেছিলেন, তাই তাকে ফরাসি বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়। উল্লেখ্য, তার রচনায় যুক্তি অপেক্ষা ভাবাবেগের প্রাধান্য থাকা সত্ত্বেও ইউরোপীয় সমাজ জীবনে প্রভাব ছিল গভীর। রুশোর উল্লেখযোগ্য রচনাগুলি হল এ ডিসকোর্স অফ দ্য আর্টস অ্যান্ড সায়েন্স, অরিজিন অফ ইনইকুয়ালিটি, এমিল ইত্যাদি। এছাড়াও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ডেনিস দিদেরো, দো অ্যালাম্বার্ট প্রমুখ ব্যক্তিগণ এনসাইক্লোপিডিয়া সংকলন করে মানুষের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছিলেন। 17 খণ্ডে রচিত এই বিশ্বকোষে ফ্রান্সের প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি বিশদে আলোচিত হয়েছিল। এই সকল গ্রন্থ জনসাধারণের মনে প্রচলিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে মানুষকে বিপ্লবমুখী করে তুলেছিল। সমসাময়িক যুগে কুইসেনের নেতৃত্বে ফিজিওক্র্যাট নামে একদল অর্থনীতিবিদ, যে দলে ছিলেন অ্যাডাম স্মিথ, নেমুর, তুর্গো, গুর্নে, এরা সমকালীন ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি সম্পর্কে বিশদে আলোচনা ও পর্যালোচনা করেছিলেন। তারা বাণিজ্য সংরক্ষণ বিরোধী ও অবাধ বাণিজ্যের পক্ষে মত প্রকাশ করেছিলেন। তাদের মূল লক্ষ্য ছিল অর্থনীতিতে সরকারি নিয়ন্ত্রণের বিরোধিতা। তবে ফরাসি বিপ্লব সৃষ্টি এবং প্রসারে পূর্বে আলোচিত দার্শনিকদের ভূমিকা সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে। সেতোব্রিয়া, স্টেইন, মাদেলা প্রমুখ ঐতিহাসিকগণ দার্শনিকদের অবদানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই সব ঐতিহাসিকদের যুক্তি হল, প্রথমত, যে দার্শনিকগণ তদানীন্তন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থাকে যুক্তির কষ্টি পাথরে বিচার করেছিলেন, এর প্রতিক্রিয়ায় জনগণের মন হতে পুরাতনতন্ত্রের প্রতি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, আর এই শ্রদ্ধাই ছিল পুরাতনতন্ত্রের ভিত্তি। দ্বিতীয়ত, ইউরোপের অন্যান্য দেশে সামাজিক অন্যায়, রাজনৈতিক স্বৈরাচার অনেক বেশি ছিল, কিন্তু দার্শনিকদের দ্বারা এই সকল দেশে জনমত প্রভাবিত হয়নি বলে সেখানে বিপ্লব ঘটেনি। দার্শনিকদের মতবাদ মানুষের মনে এক নতুন আশার সৃষ্টি করেছিল এবং সেই আশায় ফ্রান্সকে বিপ্লবমুখী করে তুলেছিল। অপরদিকে লেফেভার, মাতিয়ে, স্টিফেন্স প্রমুখ ঐতিহাসিকদের মতে দার্শনিকগণ ফরাসি বিপ্লবের স্রষ্টা ছিলেন না, কারণ দার্শনিকগণ প্রত্যক্ষভাবে বিপ্লবের নেতৃত্ব দেননি। এমনকি বিপ্লব শুরু হবার আগে এদের অনেকেরই মৃত্যু হয়েছিল। দ্বিতীয়ত, দার্শনিকদের মধ্যে কোনো ঐকমত ছিল না। রুশো প্রজাতন্ত্র ও সাম্যের আদর্শে বিশ্বাসী ছিলেন। অপরদিকে মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। তৃতীয়ত, দার্শনিকগণ ফ্রান্সের সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদির পরিবর্তন কামনা করলেও
এই পরিবর্তন কিভাবে আনা হবে সে সম্পর্কে কোনো নির্দিষ্ট পথ নির্দেশ করেননি। তাই এ প্রসঙ্গে ঐতিহাসিক ডেভিড টমসন তার ইউরোপ সিন্স নেপোলিয়ন গ্রন্থে মন্তব্য করেছেন যে ফরাসি বিপ্লব ছিল সমকালীন আর্থসামাজিক রাজনৈতিক ঘটনার ফলশ্রুতি। বৈপ্লবিক পরিস্থিতি সৃষ্টিতে দার্শনিকদের প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না। ঐতিহাসিক ডেভিড টমসন স্বীকার করেছেন যে এই বিপ্লব ঘটানোর জন্য দার্শনিকদের একটা ভূমিকা আছে, তবে তা কিছুটা দূরবর্তী ও পরোক্ষ। দার্শনিকরা বিপ্লব প্রচার করেননি। যে বৈপ্লবিক পরিস্থিতি ফ্রান্সকে বিপ্লবের দিকে ঠেলে দিয়েছিল তার সঙ্গে দার্শনিকদের কোনো সম্পর্ক ছিল না। তার মতে বিপ্লব ঘটাতে নয়, বরং বিপ্লব চলাকালীন দার্শনিকদের রচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাদের দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছিল সমালোচনামূলক ও যুক্তিবাদী, যেটি বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। তবে ঐতিহাসিক ডেভিড টমসন ফরাসি বিপ্লব সৃষ্টিতে দার্শনিকদের প্রভাবকে দূরবর্তী বলে হয়তো তাদের ভূমিকাকে একটু ছোট করে দেখেছেন, কিন্তু পরোক্ষ বলে কোনো অন্যায় করেননি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।